I love দেবতাখুম। দেবতাখুম বান্দরবানের গহীনে এক অ্যাডভেঞ্চারাস ফিল্ম, যেখানে সূর্যের আলো লুকিয়ে যায় পাথুরে দেয়ালের আড়ালে, শোনা যায় নীরবতার মোহনীয় এক সুর, বোঝা যায় প্রকৃতির রোমাঞ্চকর ভাষা। আজ আমরা দেখব দেবতাখুমের এক অন্যরকম সৌন্দর্য, সেই সাথে দেখব শিলবান্ধা ঝর্ণা, আর জানব এই দেবতাখুম ভ্রমণে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আর কেমন খরচ হবে সব মিলিয়ে। আর একই সাথে এমন একটা ঝর্ণা এক্সপ্লোর করব আজ প্রথমবারের মতো, যেখানে এর আগে যায়নি কেউ কোনোদিন। আজ প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখার অনুরোধ রইল। সেই সাথে আপনার লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেবতাখুম নিয়ে আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন, এই ভিডিওর কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেবতাখুম যেতে সবার আগে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে বান্দরবান। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, সৌদিয়া সহ বিভিন্ন পরিবহনের একাধিক গাড়ি যাতায়াত করে এই রুটে। নন এসিতে ভাড়া 900 টাকার মতো পড়বে জনপ্রতি। বান্দরবান টার্মিনাল থেকে ইজি বাইক নিয়ে চলে আসলাম রাজার মাঠ। জনপ্রতি 20 টাকা ভাড়া নিয়েছে ইজি বাইকে। রাজার মাঠ থেকে পেয়ে গেলাম রোয়াংছড়ির সিএনজি, ভাড়া জনপ্রতি 100 টাকা। এই রুটে বাসও চলাচল করে, তবে আপাতত বন্ধ। রোয়াংছড়ি থেকে এবারে যেতে হবে কচ্ছপতলি, যেখানে থাকবো আজকের রাত। রোয়াংছড়ি টু কচ্ছপতলির সিএনজি ভাড়া জনপ্রতি 70 টাকা। যেতে যেতে পথে পাহাড়ি উঁচু নিচু রাস্তা, পাহাড়ের জুম চাষ আর মারাত্মক সব ভিউ উপভোগ করছি আমরা। এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি আমাদের যাত্রাকে আরও রোমাঞ্চকর করে দিচ্ছে। পাহাড়ি পথে মোটামুটি দীর্ঘ এক জার্নি শেষে পৌঁছে গেলাম কচ্ছপতলি। আর্মি ক্যাম্পটার ঠিক আগে হাতের বাম দিকে ট্র্যাডিশনাল হোটেলের বাঁশের তৈরি কটেজ ঘরে থাকবো আজকের রাত। এই হোটেলে 2 ধরনের রুম আছে। একটা ভিআইপি রুম, যেটাতে 3 থেকে 4 জন সর্বোচ্চ থাকতে পারবেন, ভাড়া 3 থেকে 3,500 টাকার মধ্যে। আর বাঁশের কটেজ আছে, যেগুলোর কোনোটাতে 8 জন, 12 জন, এমনকি 16 জন পর্যন্ত থাকতে পারবেন, ভাড়া 2,500 থেকে 3,500-এর মধ্যে। আমরা বাঁশের কটেজ নিলাম এক্সপেরিয়েন্স করার জন্য, যে রুমে 8 জন খুব ভালোভাবে থাকা যায়। আরেকটা কারণ আছে এই রুম নেওয়ার পেছনে। দ্বিতীয় তলার এই রুমের সামনের কমন ব্যালকনিতে দাঁড়ালে একটা নদীর ভিউ পাওয়া যায়। নদীর নাম থারাংছা। আপনারা যদি এই হোটেলে উঠতে চান, তবে আপনাদের সুবিধার্থে এখানকার দায়িত্বে থাকা মংলা থুই দাদার নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। রুমে ঢুকে ফ্রেশ হতে হতে সন্ধ্যা নেমে গেছে। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জানি, পাহাড়ে সন্ধ্যা একটু দ্রুতই নামে। সন্ধ্যা নেমে যাচ্ছে কচ্ছপতলিতে। আমাদের কটেজের রুম থেকে এই রকম একটা গোল্ডেন ভিউ। নিচতলায় আছে এই হোটেলেরই ফুড প্যালেস। আগেভাগে খাবারের অর্ডার দিয়ে রাখতে হবে। রাতে 8:30 থেকে 9টার মধ্যেই বন্ধ হয়ে যায় গোটা কচ্ছপতলি। তার আগেই খেয়ে নিতে হবে আমাদের। খাইতে আসছি ট্রেডিশনাল হোটেল অ্যান্ড ফুড প্যালেসে। ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, সবজি আর পাহাড়ের স্পেশাল ব্যাম্বু চিকেন, সেই সাথে ভর্তা আর ডাল তো থাকছেই। এই ট্রেডিশনাল হোটেল অ্যান্ড ফুড প্যালেসে বসে খাচ্ছি ব্যাম্বু চিকেন। মাইন্ড ব্লোয়িং একটা স্বাদ, এবং এই স্বাদের সাথে আমি যত চিকেন খেয়েছি জীবনে, তার কোনো কম্পেয়ার করার সুযোগ নেই। যারা দেবতাখুম আসবেন, এই কচ্ছপতলি হয়ে যাওয়ার সময় আমার অনুরোধ থাকবে, এইখানে এই ব্যাম্বু চিকেনটা একবার হলেও জীবনে টেস্ট করে যায়।
খাওয়া শেষ করে দ্রুতই ঘুমিয়ে যেতে হবে। পাহাড় তো ঘুমিয়ে গেছে আরও খানিকটা আগে। খুব ভোরে আমাদের গাইড জয়দা আমাদের নিয়ে যাত্রা করবেন বহুল প্রতীক্ষিত সেই দেবতাখুম। শুভ সকাল কচ্ছপতলি। ঘুম ভাঙতেই কটেজের ব্যালকনি থেকে থারাংছা নদী আর 3 দিকের জুম চাষ মুগ্ধতা ছড়ালো। জয়দা ইতিমধ্যে ডেকে গেছেন একবার। রেডি হয়ে তাই বেরিয়ে আসলাম কটেজ থেকে। নিচের ফুড প্যালেস থেকে আলু ভর্তা আর ডাল দিয়ে সকালের খাবারটা সেরে নিলাম। আমাদের গাইড জয়দা এবার আমাকে নিয়ে রওনা হলেন পুলিশ বক্সের দিকে। সেখানে আমাদের নাম ঠিকানা সম্বলিত ফর্ম আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়া হলো। এরপর পুলিশ আমার কাছে আমার এবং আমার সাথের 2 জনের পরিচয় জানতে চাইল। পরিচয় দেওয়ার পর অনুমতি দিয়ে স্বাক্ষর করলো পুলিশ। এইখানে একটা কথা বলে রাখি, দেবতাখুম ঘুরতে হলে আপনাকে অবশ্যই একজন গাইড নিতে হবে, যে গাইড আপনাকে ঘুরিয়ে দেখাবে পুরো দেবতাখুম। এছাড়াও যাবতীয় ফর্মালিটিস যা যা আছে সব কিছু সে নিজ দায়িত্বেই করে দিবে। সারা দিনের জন্য একজন গাইডকে আপনার দিতে হবে 1000 টাকা। আমাদের গাইড জয়দার নাম্বার ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। পুলিশ বক্স থেকে বেরিয়ে জয়দা সহ আমরা 4 জন একসাথে রওনা দিলাম সামনের দিকে। সামনেই আর্মি চেকপোস্ট, সেখানে আবারও জমা দিতে হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সকল ফর্মালিটিস শেষ। এবারে সামনে একটাই লক্ষ্য, দেবতাখুম। আমাদের ফর্মালিটিস সব কিছু শেষ। আমরা এখন এই কচ্ছপতলি থেকে দেবতাখুম যাব। যাওয়ার জন্য 2টা ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে এই বর্ষার সিজন হলে পানিপথে আপনারা যেতে পারবেন নৌকায় করে, আরেকটা হচ্ছে এখানে যে মাহিন্দ্রা গাড়িগুলো পাওয়া যায় সেই মাহিন্দ্রা গাড়িতে করে যেতে পারবেন। আমরা যেহেতু এখন বর্ষার সিজন আর এটা আমাদের লাক ফেভার করে গেছে, আমরা বোটে করে যাব এবং বোটে করে আমরা একেবারে সেই দেবতাখুমের কাছেই পৌঁছবো। আমাদের কোথাও হাঁটা লাগছে না বা ট্রেকিং করা লাগছে না আপাতত। তবে ফেরার সময় আমরা হয়তো বা এই পথটা দিয়ে ফিরবো, কারণ একটু ট্রেকিং তো করতে হবে। ট্রলারে জনপ্রতি 100 টাকা ভাড়া, তবে আমরা রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম 700 টাকা দিয়ে। যদি আপনি সিএনজি কিংবা চাঁদের গাড়িতে করে যেতে চান তাহলে 50 টাকা ভাড়া পড়বে জনপ্রতি। কচ্ছপতলি থেকে দেবতাখুমের উদ্দেশ্যে এই যে ট্রলারে করে আমরা রওনা হয়েছি, ইঞ্জিন চালিত নৌকা। এই নৌকা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই দেবতাখুমের কাছে। চলেন একসাথে যাই। পাথুরে নদীর বুক চিরে বোটে করে চলা কিন্তু খুব একটা সহজ নয়। পাথরে ধাক্কা লেগে একটা বিপদ ঘটতে কিন্তু 1 মুহূর্ত লাগে। তবে বোট চালকরা বেশ পটু থাকায় উপভোগ করতে লাগলাম পুরো বোট জার্নি। বোটের আওয়াজে জানি না আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তবে আমরা এখন যেখানটা দিয়ে এই বোট নিয়ে ঢুকতেছি ওই জায়গাটা আমার কাছে একটা সুন্দরবন ভাইব দিচ্ছে। 2 পাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এই বোটে করে চলে যাচ্ছি আমরা। আমরা বোট থেকে নেমেছি শিলবান্ধা পাড়ায়। এই শিলবান্ধা পাড়াটা আমরা হেঁটে পার হব। এটা পার হইলেই দেবতাখুমের টিকিট কাউন্টার। সেখান থেকে আমরা দেবতাখুমের ভেতরে প্রবেশের জন্য টিকিট নিয়ে নিব। শিলবান্ধাপাড়া থেকে বেরিয়ে পৌঁছেছি টিকিট কাউন্টারে। 150 টাকার টিকিটের দাম বেড়ে হয়েছে 200 টাকা। এই টাকায় আমরা পাবো একাধিক বোট আর লাইফ জ্যাকেট। একাধিক বোট বললাম তার কারণ হলো দেবতাখুমের মূল পয়েন্টে যাওয়ার আগে আমাদের একাধিক বোটে চড়তে হবে। মাঝে মধ্যে বিপজ্জনক কিছু পাহাড়ি পাথুরে স্লিপারি পথে হাঁটতে হবে। শীতকালে এতটা পথ হেঁটে যাওয়া যায়, কিন্তু আমরা বর্ষাকালে গিয়েছি বিধায় আমাদের হবে কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রথম বোটে ওঠার ঠিক আগ মুহূর্তে পা পিছলে পড়লাম আমি একটা চরম আছাড় খেয়েছি। হাতে পেছনে পুরো কাদা। খুবই স্লিপারি অবস্থা এখানে। শুধু আমি একা নই, আমার পরে একইভাবে পড়েছেন আরো কয়েকজন। কিছুটা বোট, কিছুটা স্লিপারি পাথরের ট্রেকিং, এভাবে চলতে থাকলাম আমরা।
বলেন না সামনে চলো কোথায় যাচ্ছি ডিসকভারি সামনে আসো কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মূল ঘাটে, যেখান থেকে পাওয়া যায় ভেলা কিংবা নৌকা। এইবারে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। যেহেতু বর্ষাকাল, খুমের পানি অনেক বেশি, সেই সাথে তীব্র স্রোত, কাজেই ভেলা একেবারেই বন্ধ। আপাতত খুমের ভেতর ঢোকার একমাত্র উপায় বোট। এখান থেকে আমরা বোটে উঠবো। ভেলা এখন আপাতত বন্ধ, যেহেতু পানি অনেক বেশি, স্রোত অনেক বেশি, ভেলা কন্ট্রোল করা যাবে না, এই কারণে ভেলা বন্ধ। আমরা এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছি। এইখান থেকে আমাদের জন্য নির্ধারিত বোটটাতে উঠে পড়েছি আমরা। স্রোতের বিপরীতে আমাদের এগিয়ে চলা। আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, স্রোত অনেক বেশি। এই যে এখানে ভেলাগুলো রাখা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভেলায় উঠতে পারছি না কেউই, কারণ ভেলা নিয়ে ভেতরে যাওয়া সম্ভব না, ভেতরে প্রচণ্ড স্রোত। এই কারণে ভেলার পারমিশন আপাতত নেই। ধীরে ধীরে আমরা ঢুকে পড়ছি খুমের ভেতর। যত ভেতরে যাচ্ছি শরীর মন দুটি শীতল হয়ে যাচ্ছে একটু একটু করে। বাইরে যখন ছিলাম তখন বেশ গরম, কিন্তু খুমের ভেতর খুবই ঠান্ডা। আমরা এখন আছি দেবতা খুমের ঠিক একেবারে মেইন যে জায়গাটা, সেইখানটাতে। আমার সামনে এই যে দেবতা খুমের সুন্দর যে দৃশ্যটা, আর উপর থেকে যেন ঝিরিঝিরি পানি পড়তেছে, বেশ চমৎকার। দেবতা খুমের এই যে জায়গাটা আছে, আমরা দাদার কাছে যেমনটা শুনলাম, সেটা হচ্ছে এইখানে 80 ফিট পানির গভীরতা আছে। খুম কথাটার অর্থ হচ্ছে যে এখানে পানির গভীরতা অনেক বেশি। আর দেবতা তো আপনারা বুঝতেই পারছেন, তো দেবতা খুম নামটা আসলে ওইখান থেকে আসছে। দেবতা খুমের ব্যাপারে যেই তথ্যটা জানলাম আমরা, তা হলো 2019-20 সালের দিকে প্রথম এইখানে মানুষজন আসা শুরু করে। তার আগে এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল এক প্রকার। পরে মানুষজন যখন বেশি বেশি আসতে শুরু করে, তখন স্থানীয়রা এই জায়গাটাকে নিজেদের মতো করে সংরক্ষণ করা শুরু করে। দেবতা খুমের একটা পাথর আছে, যেটাকে মারমা আদিবাসীরা পূজা করে এই উদ্দেশ্যে যে সকল পর্যটকরা এখানে ঘুরতে আসেন তাদের যেন কোনো ক্ষতি না হয়। দেবতা খুম থেকে বেরিয়ে আমরা এখন একটা যাচ্ছি হিডেন ঝর্ণায়, যেটা আসলে যারা হচ্ছে গাইড আছে তারাও নাম বলতে পারছেন না। জয়দা বলছে যে তারা নিজেরাও কোনোদিন সেই ঝর্ণাতে যায় নাই, আর দাদাটাও একই অবস্থা। আমরা আজকে প্রথমবারের মতো সম্ভবত এক্সপ্লোর করতে যাচ্ছি সেই ঝর্ণাটা। চলেন একসাথে এক্সপ্লোর করি। আবার চলে আসলাম দেবতা খুমের সেই টিকিট কাউন্টারে। বাই দ্য ওয়ে, আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি এখন আছি সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে। টিকিট কাউন্টারের পাশে এইখানে একটা দোকান আছে, সেখানে একটা ল্যান্ডফোন স্টাইলের ফোন আছে। এই গোটা অঞ্চলে নাকি শুধু এই ফোনটাতেই নেটওয়ার্ক পাওয়া যায়, তাও আবার এই সিঁড়ির উপর উঠলে নেটওয়ার্ক আসে এই ফোনে। প্রতি কল 20 টাকা। আমি নিজেও একটু কথা বলে নিলাম সিঁড়ির ওপর দাঁড়িয়ে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শোনা যায় আমার কথা? আমি এখন যেখানে আছি সেখানে আমাদের কারোর ফোনে নেটওয়ার্ক নেই। এক দোকান থেকে ফোন করছি, এটা আবার ভিডিও হচ্ছে আর কি। হ্যাঁ, এবারে আমাদের গন্তব্য সেই অজানা ঝর্ণা, যেখানে এর আগে কোনো পর্যটক যায়নি বলেই জেনেছি আমরা। এমনকি আমাদের গাইড জয়দা নিজেও কোনোদিন যায়নি সেখানে। নতুন এই অপরিচিত ঝর্ণা এক্সপ্লোরের পথে আছি আমরা। আমার সাথে আমার 2 সহযোগী, সাথে আরও সহযাত্রীরা আছে, সাথে আছে 2 জন গাইড। আমরা যাচ্ছি সেই অপরিচিত ঝর্ণাটার কাছে। আমরা দূর থেকে মানুষের কাছ থেকে ডিরেকশন নিয়ে এ পর্যন্ত এসেছি। এখানে আসলে কোনো জনমানুষ নেই,
ডিরেকশন দেওয়ারও কেউ নেই। গাইডরাই যেই পথ মনে করছেন সেই পথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। দেখা যাক আমরা কখন পৌঁছতে পারি সেই ঝর্ণায়। আমাদেরকে অবশ্য এখান থেকে বলা হয়েছিল যে আমরা সম্ভবত 15-20 মিনিট আমাদের হাঁটা লাগবে বা ট্রেকিং করা লাগবে কিছুটা। আমরা এই ঝিরিপথগুলো পাড়ি দিয়ে যাচ্ছি, কোথাও পাথরে পিছলে যাওয়ার ভয়, কোথাও আমাদের লাফ দিয়ে পার হতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। 15-20 মিনিটের পথ বলা হলেও আমরা প্রায় 1.5 ঘন্টা এই ভয়ঙ্কর পথে হেঁটে ফেলেছি। এবারে আমাদের সামনেই উন্মোচিত হয়েছে সেই ঝর্ণা, যেটা আজ প্রথমবারের মতো দেখাচ্ছি আমি। এই ঝর্ণা এক্সপ্লোর করতে চাইলে কিংবা দেবতাখুম খুব ভালোভাবে ঘুরে দেখতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের গাইড জয়দার সাথে। ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে তার নাম্বার। কি ভাই, পাহাড়ে আসবেন, ঝর্ণা দেখবেন? দেখেন, পাহাড়ে ওঠা মানে নীলাচল আর নীলগিরি যাওয়া না। এইরকম ধরনের এক্সট্রিম লেভেলের অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য পাহাড় না, বেটার আপনি শুয়ে থাকেন, ভালো একটা ফ্রেশ ঘুম দেন, ভালো লাগবে। ঝর্ণার শীতল পানিতে ভিজে ফিরতে শুরু করেছি। এবারে আমাদের গন্তব্য শিলবান্ধা ঝর্ণা। এইটা এতটা এক্সট্রিম লেভেলের না। দেবতাখুম আসলে মোটামুটি সবাই এই ঝর্ণাতে গা ভেজান। শিলবান্ধা পাড়া থেকে নদী পার হতে হবে এবারে। নদীটা পার হতে পারলেই মাত্র 2-3 মিনিট ট্রেকিং করে পৌঁছে যাব শিলবান্ধা ঝর্ণায়। প্রায় আধা ঘন্টা ঝর্ণায় ভিজে শরীর শীতল করে নিয়েছি আমরা। ঝর্ণায় ভেজার সময় এই রকম রংধনু টাইপ জিনিস আমার হৃদয়ের দুয়ারে কড়া নেড়েছে বারবার, যেন বলেছে তুমি ঘোষণা করো স্রষ্টা কতটা মহান। শুরুতে বলেছিলাম আমরা ট্রলারে করে যাত্রা শুরু করলেও চেষ্টা করব বাই রোডে ফিরতে। সেই হিসেবেই শুরু হলো ট্রেকিং। এইবারে উপরে উঠতেই আছি। পাহাড়ের আপহিল রোড যেন আর শেষ হয় না। অনেকখানি ট্রেকিং করার পর পেয়ে গেলাম একটা চাঁদের গাড়ি। রওনা দিলাম কচ্ছপতলিতে আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানেই ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের খাবার খেয়ে নিতে হবে। দেবতাখুমের শান্ত শীতল অনুভূতি গায়ে মেখে নিয়েছি। এই অনুভূতি হয়তোবা আমাকে আরও অনেকটা পথ এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। বান্দরবানের কচ্ছপতলি থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।